নেকটা রাউন্ড 8 পর্যন্ত করেছি, তারপরে এটা দেখতে এরকম লাগছে। বাট আমি চাই যে এটা গলাটা পিছনের গলার চেয়ে একটু ডিপ হোক, কারণ আমরা যদি একটা নর্মাল টি শার্টের কথা চিন্তা করি বা আমাদের যে কোনো একটা জামার কথাই চিন্তা করি, আমাদের ব্যাক নেক কিন্তু সামনে ফ্রন্ট নেকের চেয়ে একটু উঁচু হয়, ফ্রন্ট নেকটা একটু ডিপ হয় এরকম। এটার কারণ হলো আমরা যদি একটা নর্মাল হিউম্যান বডি বিবেচনা করি, একটা নর্মাল হিউম্যান বডি স্ট্রাকচারটা আমি একটু আঁকিয়ে দেখাই। তো নর্মাল হিউম্যান বডি এটা যদি আমাদের হিউম্যান বডি যদি আমরা দেখি, আমরা সাইড ফেসটা দেখি, এটা যদি মাথা হয়, সাইড ফেস আমাদের পিছনের কাঁধটা কিন্তু একটু এরকম হয় আর সামনেরটা এরকম হয়। সো কাঁধটা একটু উঁচা থাকে পিছনে। আমি যদি আমাদের সামনের ফ্রন্টে এই অংশটা থেকে এখানকার দূরত্ব মাপি এবং পিছনের কাঁধ থেকে এই অংশটা দূরত্ব মাপি, তাহলে দেখা যাবে যে এই অংশটার দূরত্বটা বেশি, কারণ আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী আমাদের কাঁধটা গলার চেয়ে উঁচু হয়। একই কারণে যখন আপনারা ড্রেস ডিজাইন করবেন, আপনারা দেখবেন যে টি শার্টের পিছনের অংশটা একটু উঁচু করা হয়। তাহলে হয় কি, আমাদের আন্ডার আর্ম জয়েন্ট যেটা, আপনারা যদি একটা টি শার্ট মেপে দেখেন, গলা থেকে আন্ডার আর্মের দূরত্ব যা, পিছনের গলা থেকে আন্ডার আর্মের দূরত্ব কিন্তু তার চেয়ে অনেক বেশি। এটার কারণ হচ্ছে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচারের সঙ্গে যেন আমাদের ড্রেসের স্ট্রাকচারটা মিলে যায়। আর যদি আমরা ফ্রন্টের নেক থেকে আন্ডার আর্মের দূরত্ব এবং ব্যাক নেক থেকে আন্ডার আর্মের দূরত্ব যদি সমান রাখি, নর্মালি আমরা ক্রোশেটিংয়ের ক্ষেত্রে কি করি যে আমাদের কাঁধটা কিন্তু সেম দূরত্ব থাকে, এই ধরনের ইয়োগ করি, আমরা সমান সমান ইয়োগ করি, অর্থাৎ আমাদের ফ্রন্ট নেক এবং ব্যাক নেকের ডেপথটা, ডিপ যেটা, সেটা কিন্তু সমান রাখি আমরা নর্মালি। তাতে হয় কি, আমরা যখন সেই ড্রেসটা পরি, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে কেনা ড্রেসের ক্ষেত্রেও গলাটা উপরের দিকে উঠে যায়, ড্রেসের গলা একদম আমাদের গলার সাথে লেগে যায়। কিন্তু বারবার করে ওইসব ড্রেসে কিন্তু গলাটা আমাদের টেনে টেনে নিচে নামিয়ে আনতে হয়। অনেক সময় সোয়েটারের ক্ষেত্রেও দেখা যায় যে গলাটা উপরে উঠে যাচ্ছে, টেনে টেনে নামাতে হয়। এটার কারণ হচ্ছে আপনার ফিজিক্যাল স্ট্রাকচারের সঙ্গে ড্রেসের স্ট্রাকচারটা মিলে যায় না। যদি আপনার কাঁধের থেকে আন্ডার আর্মের দূরত্ব যেটা, গলা থেকে আন্ডার আর্মের দূরত্ব সেটা অবশ্যই বেশি হতে হবে, কারণ পিছনের গলা থেকে, কারণ আমাদের ঘাড় থেকে আন্ডার আর্মের দূরত্ব যেটা, আর সামনের গলা থেকে আন্ডার আর্মের দূরত্ব, এটা অবশ্যই হচ্ছে এটার পার্থক্য থাকতে হবে। পিছনের কাঁধ থেকে ঘাড় থেকে আন্ডার আর্মের দূরত্ব বেশি রাখতে হয়, তাহলে ড্রেসটা সুন্দরভাবে গলায় বসে থাকে, আদারওয়াইজ ড্রেসটা টান খেয়ে উপরে উঠে যায়। ঠিক আছে, এই কারণে আমরা এই ড্রেসটাতে সেই জিনিসটা একটু শেখার চেষ্টা করব। আমি চেষ্টা করছি প্রত্যেকটা টিউটোরিয়ালে নতুন কিছু যেন আপনারা শিখতে পারেন, গতানুগতিক একটা টিউটোরিয়াল যেন না হয়। নর্মালি আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন চ্যানেলে যেভাবে দেখি, গতানুগতিক একটা, যে আমাদের শেখার তেমন কিছু থাকে না শুধুমাত্র ডিজাইন ছাড়া। বাট আমি চাচ্ছি যে আপনারা ডিজাইন যেমন শিখুন, এই জিনিসটা করার সঙ্গে সঙ্গে একটা টেকনিকও শিখে যান। সো আমরা নর্মালি যেভাবে যোগটা করি, যে সামনের নেক, ফ্রন্ট নেক, ব্যাক নেক দূরত্ব সমান থাকে আন্ডার আর্ম পর্যন্ত, বাট এই ভিডিওটাতে আমরা বেসিক যে ড্রেস তৈরি করার যে প্রসেস, কাপড় কেটে যেটা সেলাইয়ের মাধ্যমে যেভাবে করে, আপনারা দেখবেন আমাদের সালোয়ার কামিজেও কিন্তু গলা, সামনের গলা এবং পিছনের গলা দুটোই যদি আমরা মেপে দেখি আন্ডার আর্ম পর্যন্ত, পিছনের গলা থেকে আন্ডার আর্মের দূরত্ব বেশি থাকে। আপনারা যদি শোল্ডার সিম যদি সমানভাবে রেখে গুনেন, মেপে দেখেন, তাহলে দেখবেন যে পিছনের গলা থেকে আন্ডার আর্মের দূরত্ব বেশি। শুধুমাত্র আমাদের অ্যাজ এ হিউম্যান বডি স্ট্রাকচার যেটা, সেটার সঙ্গে ড্রেসটাকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য। তো আমরা আমাদের আজকের এই টিউটোরিয়ালে আমরা যে ড্রেস ডিজাইনটা করছি সেটা তো সেভাবে চেষ্টা করব। আমি চাইবো যে সামনের ফ্রন্ট নেকটা একটু ডিপ থাকুক, ব্যাক নেকটা একটু উঁচু থাকুক, তাহলে ব্যাক নেকের দূরত্ব শোল্ডারের থেকে একটু বেশি হবে, আন্ডার আর্ম থেকে একটু বেশি হবে। আর সেটা করার জন্য দেখুন আমার কিন্তু এতটুকু গ্যাপ থাকছে। সো আমি যদি একটা জয়েন এখানে নর্মালি জয়েন করি, তাহলে কিন্তু আমার এই
দুটা গলা সেম হয়ে যাচ্ছে। বাট আমি যদি এটা ডিপ করতে চাই, অর্থাৎ ব্যাক নেক থেকে আন্ডার আর্মের দূরত্ব বাড়াতে চাই, তাহলে কিন্তু এভাবে জয়েন করলে হবে না। আমরা যদি এখানে জয়েন করে দিই, দূরত্ব সমান হয়ে যাবে। আমার কি করতে হবে, আন্ডার আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আন্ডার আর্ম পিছনের গলা থেকে যদি আন্ডার আর্মের দূরত্ব একটু বাড়াতে চাই, তাহলে এই যে অংশটা, এটা আমার একটু বেশি করে করে নিতে হবে। তাহলে আমার যখন এই দুটা সমান হবে, তারপরে কিন্তু আমরা এই দুটা আন্ডার আর্মের এই জায়গাটা জোড়া দিতে পারবো। তো এটা কিভাবে করতে হবে আমি দেখাবো। তার আগে আমি আরও দুটো রাউন্ড করতে চাই, কারণ আমি মনে করছি যে আন্ডার আর্মের দূরত্ব এখনও যথেষ্ট হয়নি। আমার বাচ্চার জন্য আমি 4.5 ইঞ্চি নেই। সো সেটা করার জন্য আমি আরও একটা রাউন্ড করব। সো আমি এখন রাউন্ড 9 শুরু করব। রাউন্ড 9-এ কিন্তু আমাদের কর্নার যে প্যাটার্নটা, সেটা কিন্তু রাউন্ড 1-এর মতো হবে, বা রাউন্ড 5 যেটা করেছিলাম সেটার মতো হবে। সো আমি প্রথমে আমাদের কর্নারটা যেহেতু স্টার্ট করতে হচ্ছে না, কারণ আমি কর্নার থেকে অনেকখানি ভিতরে চলে এসেছি। সো কর্নারটা স্টার্ট করতে হচ্ছে না। নর্মাল প্যাটার্ন অনুযায়ী আমাকে এখানে যেটা করতে হবে, যে চেইন 3 করতে হবে। ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এটা, তারপরে আরও চেইন 3, এটা স্পেসিংয়ের মতো হবে। তারপরে নেক্সট চেইন 1 স্পেসে কিন্তু আমার একটা সিঙ্গেল ক্রোশে জয়েন করতে হবে। এই জিনিসটা কিন্তু সেম, অল্টারনেট করে কিন্তু করতে হচ্ছে। একটাতে আমার এরকম 5টা করে ডাবল ক্রোশে থাকছে, পরের লাইনে যেই কিন্তু আমার জাস্ট ডাবল ক্রোশে একবার, সিঙ্গেল ক্রোশে একবার, মাঝখানে চেইন 3 স্পেস থাকছে। সো আরেকটা চেইন 3 করে আমি নেক্সট যে থার্ড ডাবল ক্রোশে আছে তারপরে একটা ডাবল ক্রোশে করলাম। সো এইভাবে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব। আর এই যে এখানে আমার যে ফ্রন্টের যে স্পেশাল ডিজাইনটা, সেটা আমি দেখাবো। আমি একদম ফ্রন্টের প্যাটার্নে চলে এসেছি। সো এক্ষেত্রে আমি চেইন 1 করব। চেইন 1 করে নেক্সট যে 4টা ডাবল ক্রোশে আছে আমাদের ফ্রন্ট প্যাটার্নে, প্রত্যেকটার উপর একটা করে ডাবল ক্রোশে করব। এরপর চেইন 1, পরবর্তী যে 4টা ডাবল ক্রোশে আছে সেই 4টার উপরেও আমি একটা করে ডাবল ক্রোশে করব। এরপর চেইন 2, আমাদের যে চেইন 3 স্পেস আছে এর মাঝখানে, তার সেকেন্ড চেইনে আমি ভিতর দিয়ে করছি, আপনারা ভিতর দিয়ে না করে বাইরেও করতে পারেন। একটা চেইন, একটা ডাবল ক্রোশে, এরপর আবার চেইন 2, পরবর্তী 4টা ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে। আমরা শুরুটা যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই এন্ডিংটা হবে। এরপরে চেইন 1, আবার যে 4টা ডাবল ক্রোশে আছে প্রত্যেকটার উপর একটা করে ডাবল ক্রোশে। তাহলে আমার ফ্রন্ট প্যাটার্নটা শেষ হয়ে গেল। এরপরে চেইন 1 করে আমি আমার রেগুলার যে ডিজাইনটা সেখানে ফিরে যাব। রাউন্ড 9-এ কিন্তু এটা সুতাটা কেটে দিচ্ছি। অর্থাৎ আপনারা যেই সাইজে করুন না কেন, যতগুলো এই ফার্স্ট প্যাটার্নটা হয়তো আপনাদের সাইজ বড় হওয়ার সঙ্গে সঙ্গে ফ্রন্ট প্যাটার্নটা আরও অনেক দূর পর্যন্ত করে নিতে হবে। বাট আপনারা চেষ্টা করবেন যেখানেই আপনারা সুতাটা কেটে দিন না কেন, আমরা যেন ফ্রন্ট অংশটা যেন এই প্যাটার্নটা যখন আমরা ফ্রন্টে করছি, এই সাইডটা এই অবস্থায় যেন আপনি ফ্রন্টটা কেটে দেন, সুতাটা এটা আলাদা করে ফেলেন। ফ্রন্টের এই ফার্স্ট পার্টটা কিন্তু আরেকটু বড় হলেও হতে পারে সাইজ অনুযায়ী, বাট এই অংশটা যখন এরকম করে চেইন 3 ডাবল ক্রোশে, চেইন 3 সিঙ্গেল ক্রোশে, এই প্যাটার্নটা যখন থাকবে ফ্রন্টে, তখন আমরা এটা কেটে দেব। এরপরে আমরা কর্নারটাতে কোনো কাজ করব না। এই যে এটা হচ্ছে কর্নারটাতে কাজ করব না। কর্নারটা ছাড়া বাকি যে চেইন 3 স্পেসটা আছে সেখানে আমি প্রথমে, যেহেতু এখানে আমরা ডাবল ক্রোশে করব, আমি একটা স্ট্যান্ডিং ডাবল ক্রোশে করছি।
তারপর একটা নর্মাল ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, নেক্সট চেইন 3 স্পেসে দুটো ডাবল ক্রোশে, এইভাবে করে যাব নর্মাল প্যাটার্নে। আর আমার এখানে টোটাল প্যাটার্ন আছে মিডল অংশে কর্নারের ভিতরে 1 2 3 4 5 6 7 8 9টা। সো আমি প্যাটার্নটা তো আমি বলেছিলাম যে ফ্রন্টেও কিন্তু আমরা একদম মিডল অংশটা থেকে স্টার্ট করেছি। সো ব্যাকেও মিডল অংশটা থেকে স্টার্ট করব। সো 1 2 3 4 5 নাম্বার অংশটা আমি এটা চিহ্নিত করে রাখলাম যেন এখান থেকে আমরা স্টার্ট করতে পারি, তাহলে দুই সাইডে সমান সমান গ্যাপ থাকবে। তো আমি মিডল পার্টটা দেখাবো না, কারণ আমরা ফ্রন্টে যেভাবে করেছি সেভাবেই করব। ফ্রন্টে আমরা ঠিক যে পরিমাণ অংশটা করেছি প্যাটার্ন, সেম জিনিসটা যখন এখানে হবে তখন আমি আবার ফিরে আসবো। বাট আপনাদের খেয়াল রাখতে হবে যেন এই জায়গাটা কিন্তু আমরা রাউন্ডে করছি না, আমরা ফ্রন্ট ব্যাক অ্যান্ড ফোর্থ করছি। কিভাবে টার্ন করে ব্যাক অ্যান্ড ফোর্থ কাজ করতে হবে সেটা আমি দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। আচ্ছা, আমরা যেহেতু রাউন্ড 9 করে শেষ করেছিলাম, সো রাউন্ড 9-এ কিন্তু আমাদের একটা ডাবল ক্রোশে ছিল। আমাদের ফার্স্ট প্যাটার্নটা যেটা ছিল যে একটা ডাবল ক্রোশের উপর আমরা 3টা ডাবল ক্রোশে করেছি। সো আমরা ব্যাক পার্টে কিন্তু সরাসরি ফ্রন্টে যে প্যাটার্নটা আমরা ডিজাইন করেছি সেটার কিন্তু সেকেন্ড রাউন্ড থেকে শুরু করেছি। অর্থাৎ আমার এই সাইডে 4টা, এই সাইডে 4টা, পঞ্চম যে ডাবল ক্রোশেটা ছিল পঞ্চম প্যাটার্নে সেটার উপরে আমি সরাসরি 3টা ডাবল ক্রোশে করেছি। আর আমি এখানে টার্ন করাটা দেখাচ্ছি, যেহেতু নেক্সট রাউন্ডে আমার চেইন 3 ডাবল ক্রোশে করতে হবে। চেইন 3 করে টার্ন করে নিয়েছি, এরপর সেকেন্ড থার্ড ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে, এরপরে কিন্তু আবার চেইন 3 করে নেক্সট চেইন 1 স্পেস আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। তো এইভাবে আমি ফুল প্যাটার্নটা যাব। আর এখানে যে মিডলের যে প্যাটার্নটা সেখানে কিন্তু আমি মিডল প্যাটার্নের রো 3টা করব, কারণ আমি কিন্তু স্টার্ট করেছি রো 2 থেকে, কারণ এর আগে কিন্তু আমার একটা ডাবল ক্রোশে ছিল, সেটাকে আমি রাউন্ড 1 হিসেবে ধরছি প্যাটার্নিং। এই যে আমার ব্যাকটা ইনক্রিজ করা হয়ে গিয়েছে, দেখুন আমি ফ্রন্ট এবং ব্যাকের দুটো মাথা সমান সমান করে রেখেছি। এই যে তারপরে দেখুন যে আমার এই যে জামার গলাটা কিন্তু ফ্রন্টের গলাটা কিন্তু ডিপ হয়ে আছে ব্যাকের গলার চেয়ে, ঠিক এরকমভাবে আমরা যদি সমান করি তাহলে এখানে আমার ফ্রন্টের গলা এটা ডিপ হয়ে আছে। আর উঠে দেখি এই যে আমার ব্যাকের এই অংশটা আমি ইনক্রিজ করেছি এতটুকু, কর্নারটা বাদ দিয়ে নর্মালি যেভাবে ইনক্রিজ করতে হয় ইনক্রিজ করেছি। তারপরে এটা এই সমান থাকছে, ঠিক আছে, এইরকম সমান সমান আমরা এখন এখানে জয়েন করব। তাহলে কিন্তু আমি যদি ফ্রন্ট থেকে দেখি আমার এইটা সমান থাকবে। এই জায়গায় যদি আমি এটা জয়েন করি, নর্মালি এটার দূরত্ব হচ্ছে এই যে 4.5 ইঞ্চি কিন্তু হয়ে গিয়েছে। আর আমি এখানে কিছু এক্সট্রা অংশ করব, তাহলে দূরত্বটা আরও বেড়ে যাবে। আমি আমার ব্যাকে অলরেডি রাউন্ড 9 যেটা আমরা করেছিলাম, রাউন্ড 9 ফ্রন্টে রাউন্ড 9 এবং ব্যাকে রাউন্ড 9 পর্যন্ত আমি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি রাউন্ড 10 শুরু করব ব্যাক থেকেই। রাউন্ড 10টা শুরু করার জন্য আমি এই সাইড থেকে যেহেতু শুরু করছি, নর্মালি এখানে যে প্যাটার্নটা হওয়ার কথা, দুটা ডাবল ক্রোশে চেইন 3 করে নিলাম, তারপর একটা ডাবল ক্রোশে, নেক্সট ডাবল ক্রোশের উপরে আরেকটা ডাবল ক্রোশে, তারপর চেইন 3 স্পেসে আরও দুটো ডাবল ক্রোশে। সো আমি এই প্যাটার্নটা, এরপর চেইন 1, এই প্যাটার্নটা ফলো করে যাব আমাদের এই মিডল প্যাটার্ন পর্যন্ত। তারপর আমি দেখাচ্ছি যে রাউন্ড 10টা কীভাবে করতে হবে। আমি চলে এসেছি মিডল পার্টটাতে, যেখানে প্যাটার্নটা চেঞ্জ হবে। সেখানে আমরা নর্মাল যে রেগুলার 4টা অংশ রেগুলার প্যাটার্ন করে নিয়েছি, এরপরে চেইন 1 করে নেক্সটে আমার 4টা ডাবল ক্রোশে আছে। 4টা ডাবল ক্রোশের উপরে আমি 4টা ডাবল ক্রোশে করে নিব প্রথমে।
4টা ডাবল ক্রোশে করে নিলাম। এরপর একটা চেইন 1 স্পেস আছে আগের রাউন্ডে, সেই চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে করলাম। তারপরে 4টা ডাবল ক্রোশে আছে, প্রত্যেকটার উপরে একটা করে আমি ডাবল ক্রোশে করছি। সো সবগুলো হয়ে গেল। এখন আমি এখানে চেইন 2 করব। তারপরে যে মাঝখানে চেইন 3 স্পেসের উপরে একটা ডাবল ক্রোশে আছে, তার উপরে আমি প্রথমে একটা ডাবল ক্রোশে করব। এরপর চেইন 3, তারপরে সেম ডাবল ক্রোশের উপরে আরেকটা ডাবল ক্রোশে। সরি, আপনারা হয়তো আমার মেয়ের কথা শুনতে পাচ্ছেন। আমার ছোট একটা মেয়ে আছে 3.5 বছরের, চলোই চিৎকার চেঁচামেচি করে। সো ভিডিওর মধ্যে মাঝে মাঝে আপনারা শুনে ফেলতে পারেন তার গলা। আশা করছি আপনারা কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যারা মা, ছোট বাচ্চার মা, তাদের জন্য এটা একটা রেগুলার প্রবলেম যে বাচ্চাদের তো আসলে থামিয়ে রাখা যায় না, তারা তাদের মতো করেই চলে। সো অকেশনালি আপনারা হয়তো আমার বাচ্চাটার ইন্টারাপশন ফেস করতে পারেন। আমি আশা করছি যে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আমি যেটা করলাম যে আগের রাউন্ডে যে ডাবল ক্রোশে ছিল, তারপরে প্রথমে একটা ডাবল ক্রোশে, তারপরে চেইন 3 ডাবল ক্রোশে করেছি, তারপরে 2টা চেইন করেছি, এরপরে প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করেছি, ঠিক শুরুটা যেভাবে করেছিলাম। তারপর আবার চেইন 1 স্পেসে আরেকটা ডাবল ক্রোশে, এরপর পরপর 4টা ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে। তাহলে আমাদের মিডল যে প্যাটার্নটা রো 10 এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে এই রোটা শেষ হওয়া পর্যন্ত আমি রেগুলার যে প্যাটার্ন সেটা ফলো করে যাব। একটা চেইন 1 হবে, তারপর রেগুলার প্যাটার্ন ফলো করে যাব, তারপরে আমি এটা ফ্রন্টের সঙ্গে এটা জয়েন করব। এটা দেখতে এখন এরকম লাগছে। আমি এতটুকু রেগুলার প্যাটার্ন এখানে যেভাবে করলাম এভাবে ফলো করে যাব, তারপর ফ্রন্টের সাথে এটা জয়েন করব। আমরা ব্যাক পার্টে রাউন্ড 10টা কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমি এটা জয়েন করব, তার আগে আমি একটু আর্চ করে নেব। ব্যাকের রাউন্ড 10টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি যখন আন্ডার আর্মটা জয়েন করব, নেক্সটে আন্ডার আর্মটা জয়েন করার আগে আমি এখানে একটু রিচ করে নেব, ঠিক আমরা শুরুতে যেরকম করেছিলাম। চেইন 4 করে প্রথম চেইনে ডাবল ক্রোশে, এভাবে আমি রিচ করে নেব। শুধুমাত্র আমার বাচ্চার আন্ডার আর্মে যেন একটু রুমি হয় সেই জন্য, প্লাস আমাদের গলা থেকে যখন বুকের কাছাকাছি আসবে বুকের মাপটা যেন ঠিক থাকে। বুকের মাপটা তো গলার মাপের চেয়ে বড় হয়, এই জন্য এক্সট্রা স্পেস পাওয়ার জন্য আমি এখানে একটু এক্সট্রা একটা অংশ করে নেব। বাট আমাদের খেয়াল রাখতে হবে নেক্সট রাউন্ডে গিয়ে আমাদের কিন্তু প্যাটার্নটা হবে যে এই 5টা ডাবল ক্রোশের যে 3 নাম্বার ডাবল ক্রোশে তার উপরে একটা ডাবল ক্রোশে হবে, তারপরে চেইন 3 করে নেক্সট রিজে আমাদের একটা সিঙ্গেল ক্রোশে হবে, চেইন 3 করে নেক্সট রিজে ডাবল ক্রোশে হবে, চেইন 3 করে নেক্সট রিজে সিঙ্গেল ক্রোশে হবে, তারপরে চেইন 3 করে নেক্সট রিজে ডাবল ক্রোশে হবে। কিন্তু এই সাইডে আমরা যখন জয়েন করব এই চেইন 3 স্পেসেও কিন্তু আমাদের এইরকম 5টা ডাবল ক্রোশে হবে, কিন্তু সেখানে কিন্তু 3 নাম্বার ডাবল ক্রোশের পরে আরেকটা ডাবল ক্রোশে হবে। সো আমি যদি এখানে 4টা রাখি তাহলে কিন্তু পরপর 2টা ডাবল ক্রোশে হয়ে যাচ্ছে। এই কারণে আমি 4টা না, আমি এখানে 5টা করব, যাতে সুন্দরভাবে প্যাটার্নটা ডিস্ট্রিবিউট হয়ে যায় এবং প্যাটার্নটা ঠিক থাকে। সো 5টা করলাম। এরপর আমার যে কর্নারটা আমি স্কিপ করব। যে এটা আমার কর্নার, এই যে নিচে 3 ডাবল ক্রোশে ক্লাসটা আছে, কর্নারের এই চেইন 3 স্পেস, 2টা চেইন 3 স্পেস স্কিপ করে নেক্সট যে চেইন 3 স্পেস আছে সেখানে আমি রেগুলার প্যাটার্ন অনুযায়ী 2 ডাবল ক্রোশে, তারপরে নেক্সট ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, তারপরে নেক্সট চেইন 3 স্পেসে 2 ডাবল ক্রোশে। ঠিক একইভাবে ফুল প্যাটার্নটা আমি কমপ্লিট করে যাব। তারপরে আমার ফ্রন্টে ব্যাকে যেভাবে রাউন্ড 10টা করলাম ফ্রন্টে সেমভাবে রাউন্ড 10 করব। তারপরে এখানে এসেও ঠিক কর্নারের আগের যে চেইন 3 স্পেস সেখান পর্যন্ত আমি নর্মাল প্যাটার্ন করব। তারপর একইভাবে 5টা রিচ করে আমাদের এখানে যে ব্যাকে যে স্টার্টিং পয়েন্ট ছিল সেখানে আমি জয়েন করব। জয়েনিংটা আমি দেখাবো, সঙ্গে থাকবেন।
এই যে আমার পাঁচটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন জয়েন করব আমাদের ব্যাকেই যে ফার্স্ট স্টার্টিংটা ছিল, সেখানে যে প্রথম ডাবল ক্রোশে, চেইন 3 ডাবল ক্রোশে, সেটার মাথায় আমি এটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করলাম। তাহলে কিন্তু আমাদের পুরোটা আবার রাউন্ড হয়ে গেল, আন্ডার আর্মে জয়েন হয়ে গেল, এবং আবার কিন্তু আমরা এখন থেকে রাউন্ড হিসেবে কাজ করব। আর প্যাটার্নটা পুরোটাই সেম, শুধুমাত্র ফ্রন্ট অ্যান্ড ব্যাকের প্যাটার্নটা ছাড়া। নর্মালি তো আমরা একই ধরনের ডিজাইন অল্টার করছি। একটা রোতে আমাদের সিঙ্গেল ক্রোশে, চেইন 3 ডাবল ক্রোশে, তারপরে আবার চেইন 3, তারপর আবার সিঙ্গেল ক্রোশে, এভাবে হচ্ছে। পরে রাউন্ডে এসে 5টা করে ডাবল ক্রোশে, চেইন 1 ডাবল ক্রোশে, 5টা ডাবল ক্রোশে, চেইন 1, এভাবে হচ্ছে নর্মালি। আর এখন তো আমাদের কোনো কর্নারও করতে হবে না, সো কর্নারে কোনো ডিফারেন্ট প্যাটার্নও নেই, জাস্ট এইটাই পুরোটা কন্টিনিউ করে যাব। এই কারণে আমি বাকি এন্ডিং বিগিনিংটা দেখাচ্ছি না, আমি শুধুমাত্র মিডলে আমরা যেই প্যাটার্নটা করছি সেটা দেখাবো। আর আমি এখানে যে 5টা নিয়েছিলাম, আলাদা করে রিচ নিয়েছিলাম, এটার কারণ হচ্ছে যে প্রথমত আমি যদি এখানে সরাসরি এই জায়গাটা, এই দুটো অংশ জয়েন করতাম এখানে, তাহলে আন্ডার আর্মটা এতটুকু হতো। বাট আমি যেহেতু এখানে 5টা নিয়েছি, আন্ডার আর্মটা অনেক বড় হয়েছে, একটু রুমি হয়েছে, লেন্থটা বাড়েনি বাট অনেক রুমি হয়েছে। দ্বিতীয় রিজনটা হচ্ছে যে গলা থেকে নেমে এসে যখন বুকের কাছাকাছি আসলাম, তখন কিন্তু আমাদের বুকের মাপটা সমান হতে হবে, ড্রেসের মাপ যেন সুন্দরভাবে বুকের মাপটা, তো নর্মালি গলার বা কাঁধের নিচে, ঠিক কাঁধের নিচের যে বুকের মাপটা একটু বড় হয়। সো এখানে বুকের মাপ আমার বাচ্চার ক্ষেত্রে 10.5, 11 এরকম হয়ে থাকে। সো নর্মালি আমি ওই জন্য ওই মাপটা যেন আমি পেয়ে যাই, সেটা নিয়েছি। এখানে যে 10 আছে, আমি যদি একটু স্ট্রেস করি তাহলে 10.5, 11 এরকম হয়ে যাচ্ছে। তো আমার বাচ্চার নর্মালি যে ড্রেসগুলো আমি কিনি সেখানে এরকম মাপ থাকে, তো আমি সেটার মাপেই বানাচ্ছি। আশা করছি যে তাহলে সুন্দরভাবে তার বডিতে ফিট করবে। আর এইটা তো কাঁধে থাকবে স্ট্র্যাপের মতো, গলাটা সুন্দরভাবে বসে থাকবে। তো আমি পুরোটা আর দেখাচ্ছি না, জাস্ট মিডল পার্টে যে চেঞ্জটা আসবে সেটা আমি দেখাবো। আর এই প্যাটার্নটা একটু এ লাইন ড্রেস হবে। আপনারা যারা এ লাইন ড্রেস কি বুঝতে পারছেন না, আমি তাদেরকে একটু ড্রেসের ডায়াগ্রামটা এঁকে দেখাচ্ছি। এ লাইন ড্রেসটা হচ্ছে এ যেরকম করে যায়, এটা যদি গলা হয়, এটা শোল্ডার। এই ড্রেসে তো এখানে আমরা জয়েন করেছি এই অংশটাতে আন্ডার আর্মে। এখান থেকে ধীরে ধীরে এ যেরকম করে ছড়ানো থাকে, এইরকম থাকে, ঠিক সেভাবে এই লাইন ড্রেস হচ্ছে এর মতো করে ধীরে ধীরে চারিদিকে ছড়ে যাবে এই ড্রেসটা। এইরকম হবে, ধীরে ধীরে সাইড ওয়েতে বাড়তে থাকবে। এবং সেই বাড়াটা আমরা কোথাও ইনক্রিজ করব না, জাস্ট আমাদের মিডল পার্টটা ডিজাইন অনুযায়ী বাড়বে, সো অটোমেটিক্যালি এটা বেড়ে যাবে। কোথাও আমরা মিডল পার্ট ছাড়া কোথাও আমরা কোনো ইনক্রিজ ডিক্রিজ করছি না। আমরা মিডলে যেভাবে ডিজাইনটা করব, অটোমেটিক্যালি জিনিসটা ইনক্রিজ হয়ে চারিদিকে এরকম করে ফ্লেয়ার হয়ে যাবে, ছড়ে এ লাইন হয়ে যাবে। সো আমি নেক্সট রাউন্ডটা শুরু করব, রাউন্ড 11। রাউন্ড 11-এ মিডল পার্টে কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে এই যে আর্চগুলো আমি করেছি। যদিও আমরা রাউন্ড 1-এ সেম জিনিস করেছি, আমি আরেকবার একটু দেখাচ্ছি। এই যে প্রথমেই যে রাউন্ড শেষে সাইডে আমার ব্যাক শেষে, ফ্রন্ট শেষে যে 5টা ডাবল ক্রোশে ছিল, তার 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করে আমি চেইন 3 করে নিয়েছি প্যাটার্ন অনুযায়ী। এরপরে কিন্তু আমি নেক্সট আর্চের উপরে সিঙ্গেল ক্রোশে করব, আমি প্যাটার্নটা ঠিক রাখবো। তারপরে চেইন 3, নেক্সট আর্চে ডাবল ক্রোশে, চেইন 3, নেক্সট আর্চে সিঙ্গেল ক্রোশে। আমি কিন্তু এখানে 3টাও রাখতে পারতাম, তাহলে আমার প্যাটার্নটা ঠিক থাকতো। চেইন 3, নেক্সট আর্চে ডাবল ক্রোশে, চেইন 3, নেক্সট আর্চে সিঙ্গেল ক্রোশে। তারপরে কিন্তু চেইন 3 করে আমি অপোজিট সাইডে চলে এসেছি ব্যাকে, সেখানে কিন্তু আমার 5টা ডাবল ক্রোশে। সো আমি নর্মালি প্যাটার্ন অনুযায়ী 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করব। তারপরে চেইন 3,
নেক্সট চেইন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশে, চেইন 3, নেক্সট 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, চেইন 3, চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 3, নেক্সট ডাবল ক্রোশে, 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, চেইন 3, সিঙ্গেল, চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে চেইন 3, 3 নাম্বার ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে, এরপর চেইন 3। আর আমরা মিডল প্যাটার্ন শুরু করার আগে কিন্তু এখানে চেইন 1 স্পেসে আর সিঙ্গেল ক্রোশে করছি না, আমরা সিঙ্গেল ক্রোশে করছি এই যে 5টা ডাবল ক্রোশে, সেটার একদম লাস্ট ডাবল ক্রোশের উপর। এটাও কিন্তু আমি এর আগে দেখিয়েছি, আবার একটু রিভিউ করে দিলাম। তারপরে আমি প্যাটার্নটা শুরু করছি। ব্যাকে এখানে আমি যেটা করব, প্রথমে যে দুটো আমার যে প্রত্যেকটা ডাবল ক্রোশে আছে, প্রথম দুটো ডাবল ক্রোশে আমি একসঙ্গে করব, 2 ডাবল ক্রোশে টুগেদার, অর্থাৎ দুটো ডাবল ক্রোশে। প্রথমটা আমি ডাবল ক্রোশে হাফ করেছি, অর্থাৎ ফুল করার জন্য কিন্তু ইয়ার্ন ওভার করে বাকি দুটো লুপের ভিতর দিয়ে আমার পার করতে হতো, তা না করে আমি হাফ করেছি। এরপর সেকেন্ড ডাবল ক্রোশে আমি এরকম করে হাফ করব, ইয়ার্ন ওভার করে সবগুলো লুপের ভিতর দিয়ে পার করে নেব। তাহলে এখানে একটা ডিক্রিজ হয়ে গেল, দুটো ডাবল ক্রোশে একসঙ্গে হলো। তারপরে এই অংশে শেষ দুটো ডাবল ক্রোশের আগ পর্যন্ত আমি সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশে করে যাব। আমি লাস্ট দুটো ডাবল ক্রোশের কাছে চলে এসেছি, সো এটাও হাফ করব, তারপরে একদম লাস্টেরটাও হাফ করব, তারপরে দুটো ডাবল ক্রোশে একসঙ্গে ক্লোজ করব। তাহলে এখানে একটা ডিক্রিজ হয়ে গেল। এরপরে চেইন 3, আমাদের আগের যে চেইন 3 স্পেসটা আছে সেখানে আমি 7টা ডাবল ক্রোশে করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ডাবল ক্রোশে করলাম। আবার চেইন 3, ঠিক শুরুটা আমি যেভাবে করেছিলাম এই সাইডটাও সেভাবে করব। প্রথম দুটো ডাবল ক্রোশে একসঙ্গে করলাম, তারপরে এগুলো প্রত্যেকটার উপরে একটা করে ডাবল ক্রোশে, শেষের দুটো পর্যন্ত। প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করে যাব, শেষের দুটো ডাবল ক্রোশে আগ পর্যন্ত। সো আমি লাস্ট দুটো ডাবল ক্রোশের কাছে চলে এসেছি, সো এই দুটো ডাবল ক্রোশে আমি একসঙ্গে করব, 2 ডাবল ক্রোশে টুগেদার করলাম। তাহলে কিন্তু আমার এখানে একটা ডিক্রিজ হয়ে গেল। এরপরে চেইন 1 করে নেক্সট প্যাটার্ন যেটা, যে 5টা ডাবল ক্রোশে, প্রথমটাতে আমি সিঙ্গেল ক্রোশে করব, তারপরে চেইন 3, এরপরে 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরে চেইন 3, নেক্সট চেইন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশে, নেক্সট চেইন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশে। এইভাবে কিন্তু আমরা করে আসছি। আমি আরেকবার রিভিউ করে দিলাম, তাহলে আমার রাউন্ড 11টা কমপ্লিট হয়ে গেল।